বিসমিল্লাহির রহমানির রহিম। পাকস্থলী একটি গুরুত্বপূর্ণ অঙ্গ শরীরের। আমরা যে খাবারগুলো খাই, সারাদিন যে খাবার খেলাম, অল্প খাই, বেশি খাই, কম খাই, ভালো খাই, মন্দ খাই, চর্বিতে খাবার খাই, মাছ মাংস খাই, যেটাই খাই পাকস্থলী কিন্তু প্রথমে ধরে রাখে। একটা ওটাকে বলতে পারেন রিজার্ভার। স্টমাক একটা বেশ বড় অংশ কিন্তু, এবং ওটা এমন একটা সাইজ, যখন আপনি মনে করবেন যখন যত খাবার তত বড় হবে, তত কম খাবেন তত ছোট থাকবে। এটা কিন্তু ধরন। খাবার বেশি খাইতে খাইতে অধিকাংশ মানুষ কিন্তু খায় বেশি, তাই আল্লাহ তাআলা এই অঙ্গটাকে এমন ভাবে তৈরি করে দিচ্ছে যে খাইলে যেন খাবারটা যেন অ্যাকোমোডেট করতে পারে। কিন্তু খাবারটা অ্যাকোমোডেট করার পরে অতিরিক্ত খাওয়ার কারণে কিন্তু সে তখন হাইফাই করতে থাকে। মুখের মধ্যে খাবার চলে আসে, মুখ দিতে হয়, পাকস্থলী ইনফেকশন হয়। এই যে পাকস্থলী ইনফেকশন হয় খাবারের কারণে কিন্তু অধিকাংশ পাকস্থলীর রোগ। খাবারের কারণে পাকস্থলীর কিন্তু রোগটা মূল কারণ, এবং এই রোগটাকে আমরা সাধারণত খাবারের কারণ থেকে যখন হয় তখন আমরা বলি এটাকে গ্যাস্ট্রাইটিস, পাকস্থলীর ইনফেকশন। গ্যাস্ট্রাইটিস ইনফেকশন বা ইনফ্লামেশন আর ইরোশন, দুটো কথা আছে। যদি ইরোশন থাকে, ইনফ্লামেশন না থাকে, তাহলে এক ধরনের, আর যদি ইরোশন এবং ইনফ্লামেশন একসাথে থাকে তাহলে আর এক ধরনের সিমটম নিয়ে আসে, আর এক ধরনের সিমটম হয়। পাকস্থলীতে ইরোশন বা ইনফেকশন যেটাই হোক না কেন, আপনার পাকস্থলীতে যে ক্ষতের সৃষ্টি হয়, ইরোশন মানে ক্ষতের সৃষ্টি হয়, ইনফ্লামেশনের প্রদাহ হয়। এই প্রদাহ বা ক্ষত দুটো মিলে পাকস্থলী অসুখ। প্রদাহ থাকুক, ক্ষত সৃষ্টি হয়নি, ক্ষত এবং প্রদাহ দুটি আছে। ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, নন ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, এইভাবে ভাগ করা হয়। লক্ষণ কি হয়? সাধারণত লক্ষণ হলো আপনার খাবার সাথে সাথে প্রায় লোকগুলো আমাদের কাছে এসে বলে যে আমি একটু অল্প একটু খাওয়ার সাথে আমার পেটটা দম দিয়ে ভাপ দিয়ে ওঠে, মনে হয় বেলুনের মতো ফুলে উঠছে, এবং মনে হয় আমি কত খাবার খেয়ে ফেলছি। এই যে লক্ষণটি, এটা কিন্তু এই গ্যাস্ট্রাইটিস পাকস্থলী ইনফেকশনের কারণেই হয়। এটাকে আমরা বলি ডিসপেপসিয়া, ব্লটিং, এই টার্মগুলো ব্যবহার করে থাকি, বা স্টমাক ফুলনেস। এর সাথে সাথে আরো কিছু লক্ষণ দেখা দেয়। যখন পাকস্থলী ফুলে যায়, অল্প খেলে পাকস্থলী ফুলে আসে, তখন সে আর খাইতে পারে না, ক্ষুধা আমার তৈরি হয়। অনেক সময় ক্ষতের কারণে আপনার ওখানে ব্লিডিং হয়, ইনফেকশন হয়, ব্লিডিং হয়, ইরোশন হয়, ব্লিডিং হয়, তখন রক্ত বমি করে, কালো পায়খানা করে, আর শরীরের ওজন কমতে থাকে, শরীরের ওজন কমে যায়, শরীরের ওজন কমতে থাকে। এই লক্ষণগুলো সাধারণত এই গ্যাস্ট্রাইটিস, ইরোসিভ বা নন ইরোসিভ যেটাই বলেন না কেন, এই লক্ষণগুলো সাধারণত আমরা দেখতে পেয়ে থাকি। এখন এই যে গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক ইরোশন বা যেটাই হোক না কেন, এর কারণগুলো কি? খুব কমন একটা ব্যাকটেরিয়া কিন্তু আমাদের ইদানিং খুব বেশি ভাবিয়ে তুলেছে, যেটাকে আমরা বলি হেলিকোব্যাক্টার পাইলোরি। এই হেলিকোব্যাক্টার পাইলোরি সাধারণত পানিবাহিত অসুখ। আপনি যে পানি খান, এই পানিটা দিয়ে ওই ব্যাকটেরিয়াটা আপনি গিলে ফেললেন, তারপরে পাকস্থলীর যে চুক্কু বসে থাকলো, যখন পাকস্থলীর সুযোগ সৃষ্টি হয়, সাধারণত অ্যালকালাইন মিডিয়াতে, পাকস্থলী কিন্তু হাইলি অ্যাসিডিক মিডিয়া, পিএইচ অনেক ভেরি ভেরি হাই পিএইচ, এবং এই অ্যাসিড মিডিয়াতে ব্যাকটেরিয়া সাধারণত গ্রো করতে পারে না। এই যে আমরা প্রায় প্রায় মুড়কির মতো আপনি অমিপ্রাজল খাচ্ছেন, অ্যাসিড কন্ট্রোল করছেন। সাধারণত মানুষ কি করে দেখেন, পেটে একটু ফাঁপ দিলে সাথে দোকানে যে এখন অমিপ্রাজল, ইসমোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, কত প্রাজল মার্কেটে, এই একটা দোকানদারে বলে, দোকানদারের খেয়ে ফেলেছে। এই যে রেগুলার খাইতে গেলে তখন আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন বন্ধ হয়ে যায় বা কমে যায়। হাইপোক্লোরহাইড্রিয়া অথবা অ্যাক্লোরহাইড্রিয়া, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে না। এই যে অ্যালকালাইন, তখন পাকস্থলীটা অ্যালকালাইন হয়ে যায়। এই অ্যালকালাইন মিডিয়াতে এই ব্যাকটেরিয়াটা গ্রো করে, এবং তখন সে তার ক্ষতি করতে থাকে। তাহলে দেখেন আপনি গ্যাস্ট্রিকের বড়ি খাচ্ছেন, অ্যাসিড কন্ট্রোল করছেন, কিন্তু অ্যাসিড যদি অতিমাত্রা নিয়ন্ত্রণ হয়ে যায়, যদি জিরো হয়ে যায়, তখন আবার এই ব্যাকটেরিয়াটা আপনার গ্যাস্ট্রাইটিস করে, গ্যাস্ট্রিক আলসার করে, গ্যাস্ট্রিক ক্যান্সারও করে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যত্র ওষুধ খাওয়া যাবে না। যখন সামান্য একটু বোধ করবেন যে পেট ফাঁপ দিচ্ছে, বমি ভাব হচ্ছে, খাওয়া অরুচি, ওজনটা কমে যাচ্ছে, আপনি আপনার চিকিৎসকের শরণাপন্ন হন, এন্ডোস্কোপি করেন, আর হলো হেলিকোব্যাক্টার পাইলোরি আছে কিনা দেখেন। মেডিকেল ট্রিটমেন্ট দিলে এটা ভালো হয়ে যায়। আবার কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো আপনার যদি আপনি এড়িয়ে চলতে পারেন, যে খাবারগুলো পাকস্থলী ইরিটেন্ট, সেগুলো এড়িয়ে চলেন। আর যে খাবারগুলো পাকস্থলীর উপকারী, সেই খাবারগুলো অতিমাত্রায় খেতে পারেন। সেই খাবারগুলো কি কি খাবার আপনার এই পাকস্থলীর জন্য উপযোগী? যেমন আদা, তরমুজ, আপেল, পেয়ারা, কলা, ফুলকপি, গাজর, ব্রোকলি, ক্যাপসিকাম, শসা, পেঁপে, এই যে খাবারগুলো, এই যে সবজি ফলমূলগুলো, এগুলো কিন্তু আপনার পাকস্থলীর জন্য খুবই উপকারী খাবার। এগুলো আপনি বেশি মাত্রায় খাবেন। ডিম মামলেট করেন, ডিমটা মামলেট করবেন, কিন্তু মরিচ আর পেঁয়াজ দিবেন না। সিম্পলি আপনি
ডিমটা মামলেট করে নেন, পেঁয়াজ বা মরিচ দিবেন না, তাহলে সেটা আপনার জন্য পাকস্থলীর জন্য উপকারী হলো। আর আপনি চর্বি ছাড়া মাছ মাংস খাবেন। যেমন আমাদের দেশে মানুষ চর্বিযুক্ত মাংস খেতে খুবই পছন্দ করে। চর্বিটা আপনি খাবেন, কিন্তু আপনার পাকস্থলী কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই পাকস্থলীকে সুন্দর রাখতে চান, তাহলে এই মাছ বা মাংস চর্বি ছাড়া খেলে আপনার স্বাস্থ্যের জন্য উপকারী। আবার কিছু কিছু খাবার যেমন দুধ খেতে পারেন, ইয়োগার্ট খেতে পারেন, পনির খেতে পারেন। এই দুধ, ইয়োগার্ট ও পনির আপনার পাকস্থলীর জন্য খুবই উপকারী খাবার। এছাড়া আছে ওট মিল, ফাইবার আছে, অ্যাসিড নিয়ন্ত্রণ করে এবং রিফ্লাক্স নিয়ন্ত্রণ করে। ওট মিল একটা খাবার আছে, ওট মিল বলে, 3টা কাজ করে। ফাইবার আছে, পায়খানাটা ক্লিয়ার হয়, আবার অ্যাসিড নিয়ন্ত্রণ হয়, আবার যেই যে রিফ্লাক্স হয়, যেটা আমাদের বুক জ্বলে বলি আমরা, এটাও নিয়ন্ত্রণ করে ওট মিল খাবার। আবার অ্যাভোকাডোস, ওয়ালনাট, ব্ল্যাক সিড, এই খাবার 3টেও পাকস্থলীর উপকারী। ধন্যবাদ সবাই।